কাম্পুস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। জানি না কীভাবে কি শুরু করব, কারণ মানে এটা আমার ফার্স্ট টাইম ভিডিও আর কি, যা হয় আমার তাই অবস্থা। মানে আমি বুঝতে পারছি না কি বলবো না বলবো। বাই দ্য ওয়ে, আমার এই সিজার হয়েছে 3 মাস, কালকে পূরণ হবে। মানে 26শে ফেব্রুয়ারি আমার সিজার হয়েছে এই বদতলা নার্সিংহোম বসিরহাট থেকে। আমার মেয়ের বয়স কালকে 3 মাস হবে। হ্যাঁ, হঠাৎ করে হয়তো সবাই এটা বলতে পারে, মানে আমার এখন কোনো আর কি ফ্যামিলি বলতে, সাবস্ক্রাইবার বলতে এখন আপাতত কিছুই নেই। মানে আমি এটা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। হ্যাঁ, আমি ভিডিও অনেক হাসছি বটে, কিন্তু আমার পরিস্থিতি এখন হাসার মতো নেই। কিন্তু আমি কাঁদবও বা কাদের জন্য? যারা আমাকে ঠকিয়েছে তাদের জন্য। যারা আমাকে ঠকিয়েছে তাদের জন্য কাদার কোনো মানে হয় না। আমার নাম তনা, বাড়ি বসিরহাট। আমার যথারীতি বিয়ে হয় 2021-এ 30শে এপ্রিল। বিয়ে তো ধুমধাম করে এখান থেকে হয়ে গেল। মানে বিয়ে হয় আর কি কালীনগর। আর যার সাথে বিয়ে হয় তিনি হাইকোর্টে আর কি অ্যাডভোকেট। এইবার বিয়ে ধুমধাম করে যথারীতি হয়, আমি চলে গেলাম। এবার তারপরে গিয়ে শুনি যে আমার বউভাতটা হবে না। আর বউভাত না হওয়ার কারণে মানে যথারীতি মন মেজাজ খারাপ। এবার তারপরে হঠাৎ করে শাশুড়ি বলল যে বাড়ির ভিতরে ছোটোখাটো করে মানে তোমাদের বাড়ির লোকজনকে ডেকে একটু। এবার সেই হলো, মানে বাড়ি থেকে আমার বাবা গেল, আর মেসোমশাই, দাদা, আর আমার দিদির এই হচ্ছে ছেলে মেয়ে। মানে একদম কি বলবো, মানে যাচ্ছে না তাই অবস্থা। বিয়ের 8 দিন পরে মানে আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে রীতি আছে যে অষ্টমঙ্গলায় আসে। এইবার সেই 8 দিন পরে অষ্টমঙ্গলায় তো আসতেই পারলাম না। 2 মাস টানা কালীনগরে ছিলাম। আমার মা নাকি আমার শাশুড়ি মাকে বলেছিল যে গাড়ি পাঠিয়ে দেবে। তা তিনি সেই কথা আমাকে কিংবা ওনার ছেলেকে কাউকে জানায়নি। এইবার 2 মাস পরে অষ্টমঙ্গলায় এসে মানে মা যথারীতি 2 মাস পরে গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমাদের ওই শাশুড়ি মাকে আবার বলে। তখন আমরা আসলাম, এসে হচ্ছে মার কাছে শুনি মা বলছে মা নাকি প্রথমেই বলে রেখেছিল যে গাড়ি পাঠিয়ে দেবে আমাদেরকে আনার জন্য, অথচ তিনি আমাদেরকে কিচ্ছু জানায়নি। তিনি হচ্ছে এসএসকে স্কুলের দিদিমণি। এই হচ্ছে দিদিমণির অবস্থা। সে গেল, তারপরে শ্বশুরবাড়ি খুঁটিনাটি বিষয়ে সামান্য ঝাড় দিচ্ছি বসে বসে, তাতে অসুবিধা। মানে কি বলবো, সমস্ত তাতে অসুবিধা। এইভাবে বসতে নেই ওইভাবে বসতে হয়, এইভাবে খেতে নেই ওইভাবে খেতে হয়, এইভাবে তরকারি কুটতে নেই ওইভাবে তরকারি কুটতে হয়। মানে বলে 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 কান্নাটা তো আমার ঝালাপালা। তারপরে মানে বিয়ের বোধহয় মানে কতদিন, 1 মাস না 1.5 মাস পরের থেকে বলা শুরু করলো যে তোমার দ্বারা সংসার হবে না, তোমার দ্বারা সংসার হবে না, তুমি সংসার ভাঙতে এসছো। মানে আমি নতুন বিয়ে করে গিয়েছি ওখানে, আমি নাকি ওদের সংসার ভাঙতে এসছি। এবার সেই কথা শুনে আমি কি বলবো, কাকে কি বলবো? মানে আমার শাশুড়ি তো আমার হাজব্যান্ড, আমার যে কি শ্বশুরমশাই, তার সামনে সবার সামনে আমাকে এই কথা হচ্ছে বলতো, কিন্তু ওরা নির্বিকার, ওরা কিছুই মানে কিছুই আর কি, ওদের মুখে কথা নেই। এর আবার কারণ আছে, কারণ আমার শ্বশুরবাড়ি সমস্ত খরচ, ইলেকট্রিকের বিল বলো আর চারিদিকে মানে কিছু মেরামত কি কিছু সারাই সমস্ত কিছু বলো, সব আমার শাশুড়ি মা করে। আর শ্বশুরমশাই ওই দোকান, একটা বাজারে দোকান আছে, দোকান চালিয়ে আর কি বাজারটা দেয়। আর আমার হাজব্যান্ড মানে কি বলবো, বেকার ছেলের মতন অবস্থা, যে বিয়ে করা বউ বাড়িতে থাকলো, মা বাবা খাওয়ালো, আর আমি হাইকোর্টে থাকলাম,
আবার বাড়ি আসলাম রাত 9টায়, আবার সকাল 8টায় আবার বেরিয়ে গেলাম। এই করে করে দিন কাটছিল। বিয়ের 1.5 বছরের ভিতরে সমস্ত গয়না কিছু আমাকে জানিয়ে কিছু না জানিয়ে সমস্তটা বেচে দেয়। আমার শাশুড়ি মা বলে, মানে তোমার বিয়েটা করা হবে না যদি তুমি এই গয়নাটা না বেচো। মানে আমার মাসি একটা হার দিয়েছিল, সেই হারটা আমাকে দিয়ে বেচালো। মানে আমার হাজব্যান্ড হারটা বেঁচে এসেছিলো কেন? কারণ বিএডের লাস্টের হচ্ছে টাকা দেওয়ার জন্য। বিএডের 65,000 টাকা, 25,000 টাকা আমার মা দিয়েছিল, আর বাদ বাকিটা আমার ওই মাসির হার দিয়েছে। এই হচ্ছে গয়না বেচার কাহিনী। তাছাড়াও হচ্ছে ওর ওই মামি যে কানের দুল দিয়েছিল তাও বেচে দিয়েছে। মানে যে যেখান থেকে আমাকে গিফট দিয়েছে সব বেচে দিয়েছে, মানে ওর সব কিছু লাগবে। এইবার তারপরে মাঝখানে বাদ বাকি দিনগুলো কেটে গেল, এরকমভাবেই কেটে গেল, কিছু ঝগড়া করে সংসারে যেরকম হয় আর কি, এই করে। তার মধ্যে আমার শাশুড়ি মা হচ্ছে কী করেছে, আমাকে বারণ করে দিয়েছে যে তার ঘরে আমি যেন না ঢুকে ঝাঁট না দিই। মানে আমাকে ঘরের ভিতরে ঢোকার থেকে কিভাবে বন্ধ করবে তাই বলে দিল যে তুমি আর আমার ঘরে ঝাঁট দিও না। এবার আমি কি করব, আমি তখন নতুন গিয়েছি। এবার আমি ঠিক আছে বারণ করেছে, শুনে নিয়েছি। তিনি যেখানেই যেতেন, অফিসে বলো কিংবা স্কুলে বলো, সব জায়গায় যেখানেই যাবে ঘরে তালা দিয়ে যাবে। আমি অনেক ছেলেকে বলতাম, দেখো তোমার মা যেখানেই যায় সেখানেই তালা মেরে রেখে যায়। আমি কি চোর? আমি কি নতুন বিয়ে করে এসেছি তোমাদের বাড়ি চুরি করব বলে? নতুন বউকে শাশুড়ির ঘরে ঢুকতে দেবে না। এইবার সেই সব কথা শুনে আমার যে আর কি হাজব্যান্ড, তিনি কোনো প্রতিক্রিয়া করতেন না, মানে নির্বিকার। মানে ব্যাপারটা এইরকম যে আমি যা বলবো তাতে জন্য কোনো রেসপন্স করতে নেই, মানে রেসপন্স বোধহয় করা যায় না। এবার মানে আমি জানি না যে তিনি কেন এরকম নির্বিকার থাকতেন। আমাদের ঘরটা এতটাই ছোট যে আমার মা আর কি দিয়েছিল খাট, শোকেস আর আলনা শোকেস। এবার আমার শোকেস আমাদের ঘরে ঢুকিনি, এতটাই ছোট। খাটটা আর আলনা শোকেসটা ঢুকেছিল। এবার সেইটা নিয়ে আমি বলবো যে দেখো এইরকম কোন মেয়েটা বলে তো সহ্য করে নিজের জিনিসটা শ্বশুরের ঘরে। আমার শাশুড়ি শ্বশুর আসলে এক ঘরে থাকেন না, তারা আলাদা ঘরেই থাকে। মানে বাড়ি মোট 3টে ঘর, এক ঘরে আমি আর আমার হাজব্যান্ড, আর এক ঘরে শাশুড়ি, আর এক ঘরে শ্বশুর। এবার ওই শ্বশুরের ঘরে আমার শোকেস থাকে। অনেকবার বলা সত্ত্বেও কোনো কিছুই হয়নি। এবার সে বলতো যে তুমি মানিয়ে নাও, আর তুমি সামান্য শোকেস নিয়ে ভাবছো। এই বলে 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 আমাকে থামিয়ে রেখিস না। তার মাঝখানে অনেক মানে ঝামেলা ঝঞ্ঝাট সমস্ত কিছু মিলিয়ে 1.5 বছর কেটে গেল। তারপরে হঠাৎ করে শুনতে পাই যে আমার স্বামী নাকি আগে বিবাহিত ছিল, বারাসাতে শুম্পা অধিকারী, তার সাথে নাকি বিবাহের আর কি সম্পর্কে জড়িত ছিল। এবং কন্টিনিউয়াস এই 3 বছর হলো আমাদের বিয়ের, এখনও মানে তার ফোনে আমি তার মেসেজ দেখতে পাই এখনও। মানে এখনও তাদের ভিতরে সম্পর্ক। মানে আমার হাজব্যান্ড আর কি মেসেজ করে ওকে। এইসবের ভিতরে আমার মেয়ে পেটে আসে। এবার আমার শাশুড়ি মা দোকান, তারপর পুকুর, গাছের ডাব, ছেলেকে কিছুই দেবে না। মানে ছেলের সাথে ঝগড়া ঝামেলা দুজন মিলে করে আলাদা করে দিয়েছিল আমাদের, ওখানে আলাদা থাকতাম। তারপরে যথারীতি এখানে একদিন আসলাম, আমার শরীর এত খারাপ যে এইবার ওই কিট নিয়ে টেস্ট করে দেখলাম যে আমি প্রেগনেন্ট হওয়ার কারণে। আর আমার শরীর এতটাই অসুস্থ ছিল যে আমি এখানে থেকে যাই মায়ের কাছে। এবার আমার বাবা, আমার বিয়ের আর কি 2022-এ বিবাহের 1 বছর পরেই আমার বাবা মারা যায়। আর আমার ভাই নেই, আমরা 4 বোন। আমার বড়দি এখানে থাকে, আর বড় জামাইবাবু মারা গিয়েছে। এবার দিদির 2 ছেলে মেয়ে নিয়ে এখানে থাকে বসিরহাটে, মার এখানে। এবার আমি এসছি, আমার এই অবস্থা। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে যে পেটে রক্ত জমাট বেঁধে আছে।
এই অবস্থায় ভারী কাজ করা যাবে না, সেই কথা শুনে। আর হ্যাঁ, ওখানে আমি উনুনে রান্না করতাম, গ্যাসে শাশুড়ি রান্না করতো আর আমি করতাম উনুনে। এইবার এই কথা শুনে আমি আর গেলাম না। আমি ওকে বললাম, দেখো আমার এই রকম কন্ডিশনে আমি কি করবো। আর ও রাজি ছিল, ও কিছু বলিনি আমাকে যে তুমি থেকো না, কি তুমি ওখানে চলো কাজের লোক নেবো কি, কিছু সেরকম কিছু না। এবার তার পরপরই মানে ও আমাকে ফোন করে উল্টোপাল্টা বলতো বারবার, যে তুমি এসো, তুমি চলে এসো, ওখানে আর কতদিন থাকবা। আমি বলতাম, দেখো ভারী কাজ করা বারণ তো, এইবার একটা কাজের লোক না হয় না। এইবার কাজের লোক যে নেবে সেটা ওর মা ওকে নিতে দেয়নি। কাজের লোক নেওয়ার ক্ষেত্রেও বাধা, যে কাজের লোক নাকি সেই বাড়ি তোলা যাবে না। এবার ওই শুনে তারপর কে যেতে চায়। আমি তাও গেলাম ওখানে গেলাম, কারণ এই যে কালীনগরে এই কাট করতে হয় না, কার্ডের জন্যে গেলাম। এবার কাট করার পরে যে পঞ্চমৃত খাওয়ানো, হঠাৎ করে আমায় একটা নতুন শাড়ি দিয়েছে, শাড়ি দিয়ে মিষ্টি দিয়ে আমাকে বসিয়েছে। তা আমি কি বলবো যে না আমি বসবো না, আমি উঠে চলে যাব। আমি যথারীতি বসলাম। এইবার পঞ্চামৃত খাওয়ালো, আমি খেলাম। সেই দিন দুপুরবেলাটা একসাথে খেতে দিল, আমি খেলাম। তারপরে আমি আলাদাই খেতাম, ওখানে গিয়েও আমি আলাদাই খেতাম। এবার কি করলো যে আর কি ওই কাট করার কারণে সেই দেয় না, ওই কি বলে মিড ডে মিল মতো, মানে সকালবেলা আর কি, ওই জিনিস আমাকে এনে দিত। এনে দিয়ে আমি ওই খেতাম সকালে। এবার দুপুরবেলা ও তো কোর্টে থাকতো, বাড়ি থাকতো না। এইবার শাশুড়ি মা রান্না বান্না করে এক বাটি করে তরকারি আমার জন্য আর কি তুলে রাখতো, বলতো তোমার আর রান্না করতে হবে না, নিজেদের জন্য তো এর ভিতরে হচ্ছে তোমার হয়ে যাবে। এবার ঠিক আছে। এবার তারপরে স্বাদের দিন আমার মা শরীর খারাপ ছিল, আমার মার হাই প্রেশার, মা একটু আসতে দেরি করছে, বলছে যে হচ্ছে সে আসুক না আসুক তুমি স্বাদ খেতে বসে যাও। মানে স্বাদের অনুষ্ঠান আমার করছে ওরা। তা আমি বললাম আমার আর কি আমাদের এই বসিরহাট বাড়ির পাশে আমার মাসির বাড়ি, বললাম যে মাসিকে তুমি বলো নেমন্তন্ন করো স্বাদে। কিছুতেই না, মানে যে মাসি আর কি আমাকে হার দিয়েছিল কিছুতেই নেমন্তন্ন করলো না। না করে বলছে তোমার মাসিকে নেমন্তন্ন করা যাবে না। আমার মাসি মেসোমশাই নাকি তার বাবাকে অপমান করেছে। এত সব ঘটনা। আর স্বাদের অনুষ্ঠান মোটামুটি গেল। এবার তারপরে হচ্ছে আমার মা দিদি স্বাদের দিন থেকে গিয়েছিল ওদের বাড়ি রাত্রিরে, তারপরের দিন চলে এসেছিল। এবার আমার হাজব্যান্ড আর কি আমার মার সাথে মানে বলা কই ছিল যে ওই স্বাদের পরে যে আমি এখানে চলে আসবো। কিন্তু আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে বলতে গিয়েছে যে মা এরকম তনাকে হচ্ছে, তনা ওখানে যাবে বলছে, তনাকে এরকম পাঠাবো। তারপর মা বলছে যে কই আমার আমাকে তো হচ্ছে কিছু বলিনি ওর মা, তাহলে হচ্ছে আমি পাঠাবো না, আমি কেন পাঠাবো, যে ওর মারে বলতি বল, তারপরে আমি পাঠাবো। আমি সেই শুনে আমার মারে আমি ফোন করি, আমার হাজব্যান্ড আমাকে জোর করে যে তোমার মাকে তুমি বলো। ওই শুনে মাকে ফোন করি যে মা তুমি তো আমার নিয়ে যাওয়ার কথা বললে না, তো এরা দেখো এইরকমভাবে বলছে। মা তার এই কথা শুনে তার পরের দিনই গিয়েছে কালীনগর, গিয়ে আমার হাজব্যান্ড এবং আর কি শাশুড়ি তাকে বলে আর কি আমি বর্ষাতে এসেছি। তারপর এই গেল ঘটনা। তারপর হচ্ছে আমার এই নার্সিংহোমে যাওয়া। আমি প্রথমে আর কি আমার এই অপারেশনটা হসপিটালেই হতো, বসিরহাট হসপিটালে। ওর মামার বোন নাতাশা ও আর কি হসপিটালের নার্স। এবার ওকে বলে যে হসপিটালেই আমার অপারেশনটা হতো আর কি, সিজারিয়ান অপারেশন। কিন্তু আমার আর কি হাজব্যান্ড তার জামাইবাবু সে আমার হাজব্যান্ডকে বলে যে তোর কি টাকার অভাব যে ওর হচ্ছে নার্সিংহোমে না হইয়ে তুই বসিরহাটে হচ্ছিস হসপিটালে। এই কথা শুনে আমরা হচ্ছে যে ডাক্তার আগে দেখাতাম আর কি সেই ডাক্তারের কাছে যাই, গিয়ে সেই ডাক্তার বদতলা নার্সিংহোমে আমার সিজার করে। সিজারের 2 দিন পরে নার্সিংহোমে যখন আমি বেডে 2 দিনের মাথায় শুয়ে আছি, মানে
4 দিনের দিন আমায় ছেড়ে দেবে। এবার 2 দিনের মাথায়, 2 দিন না সরি ভুল হচ্ছে, 3 দিনের মাথায় যখন শুয়ে আছি তখন আর কি ওর মা আমাকে বলে, মানে আমার মা সেদিন আমাকে দেখতে যায়নি, প্রতিদিনই দেখতে গিয়েছে, সেই দিন আর দেখতে যায়নি। এমনকি যে ভিজিটিং কার্ড সেইটা আমার মাকে দেয়নি। ওই শাশুড়ি যখনই আসতো ভিজিটিং কার্ড দেখাতো, দেখিয়ে ওপরে চলে আসতো। তার মা বলে কয়ে আসবে যে আমার মেয়ে এরকম ভর্তি আছে, তাই মাকে ওপরে আসতে দিত। মানু মামাই দেখতে যেত। লাস্টের দিন মা যায়নি। এইবার আমার শাশুড়ির কাছ থেকে আমি ফোন চেয়েছি, ফোন চেয়ে তাও শাশুড়ি আমার প্রথমবার ফোন দেয়নি। তারপরের বার ফোনটা কি মনে হলো দিল। আমি শাশুড়ির সামনে ফোন করলাম যে মা তোমার শরীর খারাপ। মা বলল যে মার হাই প্রেশার, মা শুয়ে রয়েছে। এবার মার হাই প্রেশার হলে মা আর উঠে বসতে পারে না, মানে উঠে দাঁড়াতে পারে না, মা শুয়েই থাকে। এবার মা বলছে আমি শুয়ে আছি। এবার যথারীতি আমি ফোন রেখে দিয়েছি। এই কথা শুনে যাওয়ার সময় শাশুড়ি আমাকে বলছে আমার ওই রকম শারীরিক অসুস্থতার ভিতরে যে তোমার মা দায়িত্ব নেওয়ার ভয়তে আসেনি। সেই কথা শুনে আমি রিসেপশনের ফোনের থেকে ফোন করি যে মানে আমি আমার দিদির ফোনে আর কি ফোন করি যে মাকে যেন খবরদার আসতে বলা হয়, যে আমাকে যেন নিয়ে যেতে বলা হয় এই নার্সিংহোম থেকে পরের দিন। এবার ওই কথা শুনে মাসি আর বুনু হচ্ছে আমাকে নিতে এসছে সকালবেলা। এবার আমার শাশুড়ি আর আমার বর আমাকে রিলিজ করালো, টাকা পয়সা মিটিয়ে রিলিজ করানোর পরে ওরা আমার মার সাথে কোনো আলোচনা না করে গাড়ি ঠিক করে, মানে কিচ্ছু আলোচনা করেনি যে সিজারের পর আমি কোথায় থাকবো না থাকবো, আপনি একা পারবেন কি না, আপনার শরীর অসুস্থ কিনা, কোনো কিচ্ছু না বলে আমাকে আর আমার মেয়েকে এই বাড়ি তুলে দিয়ে গেল। সেটাও ভালো কথা, তুলে দিয়ে গেল। এইবার আমি এখানে থাকলাম। সিজারের 6 দিনের মাথায় ছেলের মা, মানে আমার বর আর কি আর ওর মা দুজনে এলো, এসে আমাকে টোটো করে নিয়ে গেল আর বাচ্চাকে নিয়ে বাচ্চাদের ডাক্তার দেখাবে তাই। মানে আমাকে আগে জানানোর প্রয়োজন মনে করলো না। আর প্রতিদিন রাত জেগে পুরো চোখের তলায় আমাদের পুরো কালি, আমার আর আমার মা যে অবস্থা এই মেয়েদা বাচ্চা নিয়ে। সেই অবস্থায় 6 দিনের মাথায় যখন আমি মানে আমার শারীরিক যন্ত্রণায় কাতরাচ্ছি, সেই অবস্থায় আমি আর কি গেলাম আবির দত্তের কাছে, ওই কলেজ পাড়ার ওখানে বসিরহাটে। সেখানে গিয়ে মেয়েকে ডাক্তার দেখালো, ডাক্তার দেখিয়ে আসার পরে আমি আমার বরকে বললাম যে দেখো আমি আর আমার মা মেয়ের দেখাশোনা করছি, আর তুমি তোমার মাকে কালীনগর থেকে টেনে এনেছো আমাদের ডাক্তার দেখানোর জন্যে। এবার আমার হাজব্যান্ড আর কি বলছে যে আমার মাকে আমি যদি বারণ করি তবু আমার মা আসবে। তবে সেই কথা শুনে বললাম ঠিক আছে ভালো কথা, তাহলে এক কাজ করো আমার কালীনগর নিয়ে চলো, আমি আর এখানে থাকবো না। এই মা ওরা রাত জেগে পাচ্ছে না, আর এরকমভাবে তো হয় না যে মা দেখাশোনা করবে আর আমার শাশুড়ি মা হচ্ছে নিয়ে যাবে ডাক্তারখানায়, কি বলবে সে মেয়ের কী অসুবিধা। সেই কথা শুনে আমাকে নিয়ে যাওয়ার কথা শুনে আমার মানে হাজব্যান্ড আর কি পুরো লাফ দিয়ে আমাদের বাড়ির বাইরে চলে গেছে, মানে বারান্দা তার ওই পারে চলে গেছে। তারপর সেই একই কথা শাশুড়িকে বলি, শাশুড়ি শুনে বলছে আমি রেডি না, তোমাকে তোমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আমি রেডি না। মানে বাড়ির বউ মেয়ে বাড়ি যাবে, তিনি নাকি রেডি না। 6 দিনের ঘটনা কেটে গেল। 12 দিনের মাথায় মেয়ের যখন 12 দিন বয়স তখন আমার মার ফোনে ফোন করেছে। ফোন করে আমাকে আমার বর মানে অকথ্য ভাষায় গালাগালি, তো তোমাকে নিয়ে ঘর হয় না, তোমাকে নিয়ে থাকা যায় না, তুমি পৃথিবীর যে বাড়িই ওঠো না কেন তুমি আমার বাড়ি উঠবে না, তোমাকে আমি ডিভোর্স দেব। তুমি আমার মা বাবাকে কোনো দিন রান্না করে খাওয়াওনি। অথচ ওর মা যখন স্কুলে চলে যেত তখন আমি মাছ কুটে তারপর সবজি সমস্ত কুটে আমি উনুনে রান্না করতাম। শ্বশুর আসলে শ্বশুরকে হচ্ছে খেতে দিতাম দোকান থেকে আসলে। মানে কিভাবে মিথ্যে কথাগুলো বলে আমি ভেবে বুঝে পাই না। 12 দিনের মাথায় ওই রকম অবস্থায় শোনার পরে মানে শারীরিক কন্ডিশন তো আমার খারাপই ছিল, আরও খারাপ হয়ে যায়।
মানসিক অবস্থা আমার মানে কি বলবো, মনের দিক থেকে আমি এত পরিমাণে ভেঙে পড়েছি, এত পরিমাণে মানসিক চাপ আমার হয়েছিল সেদিন, যে আমার বুকের দুধ আমার শুকিয়ে গিয়েছিল। আমার বাচ্চা মেয়েটা খেতে পাচ্ছিল না, চোখের সামনে ছটফট করেছে ও। তারপরে কি করলাম, না পেরে আবির দত্তর কাছে আবার গিয়েছি, প্রেসক্রিপশানে আছে আমার, যে আর কি দুধ হওয়ার যে ট্যাবলেট, ওই ট্যাবলেট আমি লিখিয়ে নিই আমি আর মা গিয়ে। আর তাছাড়াও হচ্ছে প্রতিদিন ফল, আর তারপর ওই দুধ সাবু সন্ধেবেলা। আমার আজও মানে এই 3 মাস হয়ে গেছে আমি ডেলি খেতে হয়, আমার 100 টাকার করে আমার জিনিস খেতে হয় প্রতিটা দিন, সেটাও আমার মা আর দিদি চালাচ্ছি। আমার হাজব্যান্ড 3 মাসে কোনো দিন খবর নেইনি যে তনা তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে, কোনো দিনের জন্য খোঁজ নেইনি। এইবার আমি তখন ওই কথা শুনে তাকে বললাম, দেখো তুমি আমাকে এইরকমভাবে কথা বলছো তো, তোমার ফোন আমি আর কোনো দিন ধরবো না। তোমার যদি আমার সাথে সত্যি কথা বলার থাকে, কি মেয়েকে দেখার ইচ্ছা থাকে, তুমি আমাদের বাড়িতে এসো, তারপর হচ্ছে কথা হবে, সমস্ত কিছু হবে, কথাটা তো হবে। সেই কথা শুনে আমার হাজব্যান্ড ফোন রেখে দিল। কিন্তু টানা 1.5 মাসের ভিতরে হাজব্যান্ড কোনো দিন আসেনি, শুধু নিজের মা আর দিদিকে পাঠিয়ে দিত। তারা এসে মানে প্রথম ওর মা এসে নার্সিংহোমে আসার মতো আসবে আমাদের বাড়ি, এসে বসে থাকবে, হাতে করে কিছু নিয়ে আসা অসুস্থ বৌমার জন্যে, কোনো দিনের জন্যে না। অথচ সে বাড়ির থেকে ডাব বয়ে বয়ে নিয়ে মেয়ের বাড়ি যায়। মেয়ের বাড়ি এখানেই বসিরহাটে, দেবযানী হলের ওখানে। মানু ওরম করিস না মানু, রাখো, দেবযানী হলের ওখানে মেয়ের বাড়ি ডাব বয়ে বয়ে নিয়ে যায়। অথচ বৌমা যে সিজারিয়ান অপারেশন, মানে এটা তো মাইনর অপারেশন না, এটা তো মেজর অপারেশন, তবু মানে কোনো হেলদোল নেই ওদের ভিতরে। মানে এমন একটা ভাব, তনার জন্য শরীর লোহা দিয়ে তৈরি করা। এইবার 1.5 মাসের ভিতরে বর তো দেখা করিনি, শাশুড়ি এসেছে। আর 1.5 মাসের আর কি লাস্টের দিকের ঘটনাটা বলছি। শাশুড়ি একদিন এসে আমার মেয়ে কোলে নিতে যাচ্ছে, আমি বলেছি দেখো ডাক্তার বলেছে হাইজিন মেনটেন করতে, তুমি তো রাস্তাঘাটের থেকে এলে, ধুলো ময়লা। এবার আমার মেয়ে কি একটু চাটাচাটি করে জিভ দিয়ে, মানে শাড়ি টাড়ি পেলে কোলে নেবে তো চাটবে। এবার বলছি ওর যে মানে চাটাচাটি করে খুব, তুমি হচ্ছে কাপড়টা ছাড়ো। মাকে বললাম মা একটা কাপড় দাও। এবার মা কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই কাপড়টা পরিনি, না পরে মেয়েটাকে আমার কোলেই নিল না, আর সব জায়গায় রটিয়ে দিল, মানে আমার শ্বশুরবাড়ি আমার বরের কাছে সমস্ত জায়গায়, যে তনা নাকি তার কোলে মেয়ে দেয়নি। তারপরে মানে সেই দিনই আমার মাকে বলছে যে 1.5 মাস হয়ে গেছে তো নিতে আসবো। আমি তাকে বললাম দেখো আমার শরীর মানে সত্যি খুব অসুস্থ আমি। এবার আমার হাজব্যান্ড আমাকে ওই রকমভাবে বলছে যে ডিভোর্স দিয়ে দেবে, আর আমার শরীর খুব অসুস্থ। আর হ্যাঁ, হাজব্যান্ড আমাকে ফোনে বলেছে যে তোমার মা হওয়ার যোগ্যতা নেই। এইসব শুনে আমার তো মানে আমি তো শেষ পুরো। এইবার ওনাকে আমি বললাম দেখো আমি 6টা মাস এখানে থাকি, তারপরে আমি ওখানে চলে যাবো ওখানে, যে শরীর সত্যি আমার খুব অসুস্থ, উঁচু নিচু হয়ে উনুনে কাজ করতে হয় তো আমি পারবো না, আমি নিচু হতে পারি না, আমার সেলাইয়ে টান লাগে। সেই কথা শোনাশুনি নেই, বলছে আমি তোমায় এতদিন রাখতে পারবো না। এইবার এই কথা শুনে চলে গেল। তারপরে ননদার আমার শাশুড়ি এলো একদিন, তার আর কি 2-3 দিন পরে, কি অকথ্য ভাষায় গালাগালি। আমার ননদ আমাকে বলে যে তুমি এই মেয়েটা বাদে আর একটা মেয়ে তুমি করে দেখাও তো, এইরকমভাবে আমাকে বলছে। আমার ননদ একজন হাই স্কুলের টিচার, কাটিয়ার হাই স্কুলের টিচার আমার ননদ, তার মুখে এই ধরনের কথা আমার শাশুড়ির সামনে সে বলেছে। এইবার সেই কথা শুনে আমরা তো আর কিছু বলিনি, না আমি তো আর কিছুই বলিনি, যে একদম চুপ। এবার আমার মার সঙ্গে ননদার শাশুড়ি এত ঝগড়া বাঁধানো বাঁধিয়ে গিয়েছে, তার 10 মিনিট পরে, মানে বাঁধিয়ে চলে গেছে তার 10 মিনিট পরে ওই আমার বর এসে আমাকে বলছে তনা তুমি বৈশাখ মাসের 8 তারিখে বাড়ি যাবা, না আমি ছেড়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো। এবার আমি তখন কিছু বলিনি। এইবার সে হচ্ছে তখন চলে গেল। তার বোধহয় 2 দিন পরে কি 1 দিন পরে এসছে গুন্ডা নিয়ে, এসছে 2-3টে গুন্ডা নিয়ে এসে আমাদের মেন গেটের সামনে, ক্লাবসের গেট ওখানে লাথি মেরেছে। লাথি বলছে আমি নিজের কানে শুনেছি, চোখে দেখেছি, বলছে করাত নিয়ে গেট কাটবে, কী সমাচার, আমাকে আর মেঘে নিয়ে যাবে।
যেখানে আমার তোরাই তুলে দিয়ে গেলি, এখানে আবার তোরাই জোর জবরদস্তি নিয়ে যাচ্ছিস, তাই তো? এবার তারপর কথা হলো মিটিং হবে, আমাদের কাউন্সিলর মিটিং করবে, কিন্তু সে মিটিংয়ে ওরা এলো না, মিটিং ক্যান্সেল। এইবার হচ্ছে তারপরে এই মাঝখানে বোধহয় না, তার পরের দিনই মানে গেটে লাথি মারার পরের দিনই আবার ও এলো, এসে মেয়ে কোলে নিয়ে ভালো মানুষের মতন বসেছিল খাটের উপর। এইবার আমার মা জিজ্ঞেস করলো যে তুমি কি বলে বলো তো গেটে লাথি মারলে? বলছে আপনি তো আমাদের পিছনের ঘরে গিয়ে আগুন ধরিয়ে দিয়ে এসেছিলেন। এই ধরনের এই রকম কথাবার্তা। এইবার মানে আমি কথা বলছি, আমার কষ্ট হচ্ছে, আমার ঘাড়টা সব আমার ব্যথা করছে, কিন্তু তবু আমি সব বলে রাখছি। না বলে রাখলি পরে মানে কি হবে আমি নিজেও তো জানি না না। এবার তারপরে হচ্ছে এই যে সামনের 18 তারিখ গেল, 18 তারিখে এসছিল দুজন ব্যক্তি নিয়ে এসছে, একজন হাইকোর্টের হাইকোর্ট না বসিরহাট কোর্টের উকিল পিন্টুদা, আর একজন গুন্ডা বাবলু নিয়ে এসছে। এবার আমি পিন্টুদের সাথে কথা বলছি। এইবার ও এই মেয়ে কোলে নিয়ে আমি যে চেয়ারে বসে আছি এই চেয়ারে বসে রয়েছে, আর আমি বসেছিলাম দূরে। এইবার আমি পিন্টুদের সাথে কথা বলছি, তখন হঠাৎ করে মেয়েটাকে মানে এত জোরে ফেলেছে খাটের উপর, মেয়েটা পুরো চিৎকার করে কেঁদে উঠেছে, চোখ নাক মুখ পুরো লাল। পাশের বাড়ির বৌদি ঘরের থেকে বেরিয়ে গেছে, আমার মানে বেরিয়ে এসছে আমার মেয়ের কান্না শুনে, মানে মেয়েরা ফেলে রেখে ও আমারে মারতে আসছে আমাদের বাড়ি এসে, মানে পুরোপুরিভাবে আমার উপর হামলা করেছে। ওই দুজন ব্যক্তি যদি না ধরতো আজকে আমি কথা বলার সিচুয়েশানে থাকতাম না, মানে ওর ওই বাড়ি যদি আমার এই সিজারের পরে আমার ঘাড়ে লাগবে, আমার বাড়ি এসে যে আমাকে মেরে ফেলতে চাচ্ছে, সেখানে আমার বিশ্বাস ভরসার জায়গা কোথায়? নেই, থাকা উচিতও না। আমার দিদি ছুটে এসছে, পাশের ঘরে ছিল, আমার দিদি ছুটে এসছে যে কী হলো, মানে এত জোরে চিৎকার করে উঠেছে মেয়ে, এসে দেখে যে ও আমার মারতে যাচ্ছে, দুজন ব্যক্তি ওরা ধরে রেখেছে। এইবার দিদি হচ্ছে ঠেকাতে গিয়েছে, ও আমার ঠেকাতে এসছে, বলছে তুই আমার সংসারে ঢুকেছিস, তোরে তো আমি মেরে দেবই, না আমার দিদিকে এইভাবে হুমকি দিচ্ছে। এইবার এই রকম পরিস্থিতিতে বলো, এখন এরকম পরিস্থিতি আপাতত হয়ে রয়েছে। এবার এরপর আমি জানি না যে কালকের দিনটা মানে কালকে 26শে মে, কালকে আসলে আমার মেয়ে 3 মাস পূরণ হবে, আমি জানি না যে কালকের দিনে কী ঘটনা অপেক্ষা করছি, সত্যি জানি না। এখন মানে ঘন্টায় ঘন্টায় এখানে সেই নাটকের সিনেমার মতো প্লট পাল্টাচ্ছে, আর বলছে আমাকে ঝুড়ি ঝুড়ি SMS করছে যে আমি 3 বছরে কী কী বিস্কুট খেয়েছি, কী লজেস খেয়েছি, আমার দাঁত 2 বার বাদিয়েছি, সব মানে সব SMS করে ও হিসাব চাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে বলছে যে ওই মেয়ের দায়িত্ব যেন আমায় না দেওয়া হয়, আর বলছে আমি তো আর এই বাড়ি আসবো না, মানে এই কথা প্রথম থেকে বলে আসছে যে আমি তো আর এই বাড়ি আসবো না, আর আমি কাউরে ঘরেও নেব না, ও এই কথা বলে গেল। আর SMS করছে ও, সে কী বলবো, মানে এত অশ্লীল ভাষা আমার মানে মুখে আসছে না। বলছে যে তুমি মেয়ের মা, তুমি বলতে পারবা যে মেয়ের বাবা কি, এরকম ধরনের কথা ও আমাকে লিখছে SMS-এ। হচ্ছে হাইকোর্টের উকিল। আর কোথায় কোথায় মানে আমাকে SMS করে বলছে যে তুমি মিথ্যে কথা, তোমার সমস্ত কথা মিথ্যে, তুমি এত মিথ্যে শিখছো কোথায়? আমাকে বলছে যে আমি নাকি মানে মিথ্যে শিখছি। আমার কথা তার কোনো বিশ্বাস নেই, আমার প্রতি তার কোনো ভরসা নেই, বিশ্বাস নেই, কিছু নেই। শুধু বলছে ডিসিশন জানাও, হয় বাড়ির লোককে ছাড়ো, নয় আমাকে ছাড়ো। যে আমার বাড়ির লোককে খুন করে আমার বাড়ি এসে আমাকে মারতে আসছে, সেখানে আমার কি করা উচিত? মানে এই মতো পরিস্থিতিতে ভাতটুকু খেতে পাচ্ছি না, ওই ফলগুলো খাই আর সাবু দুধ,
এইগুলো খাই, নাইলে বুকে দুধ হয় না, মেয়ে খেতে পায় না। 6 মাস তো খাওয়াতে হবে ওরে, জলও খাওয়াইনি। আর বলতে পারছি না কালকের দিনের কি হয় না হয়, আমি জানাচ্ছি। এই পরিস্থিতিতে কি করা উচিত সত্যি, মানে ওদের কি করা উচিত আমি জানি না। আমার যাওয়ার প্রশ্ন তো দূরে থাক, আমি গেলে তো আমায় এমনি প্ল্যান করে মেরে দেবে, আর এমনি বাঁচতে দেবে না। আর ওদের কি করা উচিত সত্যি জানি না। যে আমরা মানে মানসিকভাবে শারীরিকভাবে আমরা বিধ্বস্ত হয়ে রয়েছি, আতঙ্কিত হয়ে রয়েছি আমরা। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো, সবার মন মানসিকতাটা সত্যি সুস্থ স্বাভাবিক করো। কারোর মন মানসিকতার জন্য ওই হাইকোর্টের উকিলের মতো না হয়। ভালো থেকো, গুড নাইট। আমি এটা বলছি আর কি, এখন বাজে কটা, এই 9:45 বাজে। গুড নাইট।